আমি পার্সোনালি কলকাতা হাইকোর্টকে আমার নিজের মা হিসেবে দেখি, আমি খুব গর্ববোধ করি আর কি। আমি মনে করি হচ্ছে যে এই পরবর্তী প্রজন্ম বাংলার যেটা, এরাই আমার সন্তান সম। তার পরবর্তীকালে পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার, শিক্ষামন্ত্রী সুপ্রিম কোর্টে গেলেন, তারপর আবার হাইকোর্টে এলো পুরো বিষয়টা, ডিভিশন বেঞ্চ। এই দুর্নীতিটা গোটাটাই বলতে পারেন একটা মেনু কার্ডের মতো। এই মেনু কার্ডের মতো মধ্যে বিভিন্ন দপ্তরগুলো হচ্ছে এক একটা মেনু, দুর্নীতিটা হচ্ছে কমন। কত টাকার দুর্নীতি হতে পারে সব দুর্নীতি মিলে একটা প্রাথমিক ধারণা অন্তত আপনি বুঝতে পেরেছিলেন যখন এদের সঙ্গে কাজ করেছেন ইডি সিবিআই মারফত? আপনি কি এখনো বিশ্বাস করেন গন্তব্যে পৌঁছাতে পারবে অন্তত কেন্দ্রীয় সংস্থা? যদি এরকম দুর্নীতিবাজ শিক্ষক হয় তাহলে ছাত্রদেরকে কি শেখাবে? যদি দুর্নীতি প্রমাণ করা যায় তিনি ফাঁসির মঞ্চে ঝুলে পড়বেন। দুর্নীতি হয়নি, একাধিক মাধ্যম থেকে খবর আসে। পশ্চিমবঙ্গেও বাইরে থেকে লোকজনের আসা উচিত দুর্নীতির ইউনিভার্সিটি কিরকম হয় আর কি, সেটা দেখার জন্যে। বিচার ব্যবস্থা আর হিন্দি সিনেমার মধ্যে অনেক তফাৎ আছে। হিন্দি সিনেমার মতো আশাবাদী নয় যে ও জিন্দেগি হি কেয়া জিসমে কোই নামুমকিন সপনা না হো, প্রকৃতভাবে আশাবাদী আর কি। নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। একের পর এক দুর্নীতি যখন রাজ্যে মাথাচাড়া দিয়ে উঠেছে, তখন যে ব্যক্তিটি হাইকোর্টে দাঁড়িয়ে অ্যাক্টিভলি সব থেকে বেশি গলা ফাটিয়ে আইনজীবী হয়ে সওয়াল করেছেন এজলাসে, তিনি এখন আমার সঙ্গে উপস্থিত রাজ্যের বা প্রাক্তন ডেপুটি সলিসিটর জেনারেল বিল্লদল ভট্টাচার্য। প্রথমেই দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে স্বাগত। প্রাক্তন বলতে নিজেরই একটু অবাক লাগছে, কারণ শেষ 2 বছর ধরে প্রায় আমি আপনার লাইভ স্ট্রিমিংয়ে সওয়াল শুনেছি, আপনার বিভিন্ন কোর্ট দেখেছি, এবং সিবিআই ইডি একের পর এক মামলায় আপনি যেভাবে ভূমিকা পালন করেছেন নিঃসন্দেহে প্রশংসাযোগ্য। বাংলার মানুষ এটাকে অ্যাপ্রিসিয়েট করেন। ধন্যবাদ, আমার এটাই প্রাপ্তি সব থেকে ভালো। প্রচুর লোক তারা তাদের কি বলবো গ্র্যাটিটিউড জানিয়েছেন, অভিনন্দন জানিয়েছেন। আমি মনে করি আমার এটাই প্রাপ্তি। আর কোনো জিনিসই তো চিরস্থায়ী হয় না, তো যতদিন কাজ করেছি বুক চিতিয়ে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছি, আমি তাতে নিজে খুব গর্ববোধ করি আর ঈশ্বরকে ধন্যবাদ জানাই। যখন এই পুরো বিষয়টা শুরু হয়েছিল, ওই শুরুর দিনটা মনে পড়ে, মানে তখন আমরা ভাবিনি এই রকম একটা বিষয় আমাদের সামনে আসতে চলেছে। ফলে এই শুরুটা ঠিক কিভাবে করেছিলেন এবং কতটা প্রস্তুত আপনাকেও নিতে হয়েছিল? না, দেখুন, সিচুয়েশনটা ভয়ানক চিরকালই ছিল। কেননা যে সময় আমার অ্যাপয়েন্টমেন্ট হয় 2022 সালের জানুয়ারি মাসে, তখনও গোটা দেশ কাঁপছে, গোটা দেশ দেখছে যে কি সাংঘাতিক রকমের পোস্ট পোল ভায়োলেন্সে বাংলার মানুষ আক্রান্ত, কীরমভাবে প্রত্যেক দিন মানুষ মারা যাচ্ছে, কিভাবে মানুষ মহিলারা ধর্ষিতা হচ্ছেন। তারপরে আমরা দেখতে শুরু করলাম যে কিভাবে বিরোধী রাজনীতি যারা করেন আর কি, তাদের বিরুদ্ধে ফলস কেস করে করে তাদেরকে কিভাবে সাংঘাতিকভাবে হ্যারাস করতে শুরু করা হলো। তো আমরা বাংলার সাধারণ জনগণ হিসেবে সত্যিই কৃতজ্ঞ। ইংরেজিতে একটা কথা আছে, কনস্টিটিউশনাল কোর্টসগুলোকে বলে হচ্ছে সেন্টিনেলস অফ জাস্টিস। কলকাতা হাইকোর্ট তখন অভিভাবক হিসেবে সংবিধানের এগিয়ে এলেন, এগিয়ে এসে যেভাবে মানুষের মৌলিক অধিকার রক্ষা করার জন্যে রুখে দাঁড়ালেন, মানে সত্যি, মানে কি বলবো, আমার প্রায় 20-21 বছরের ওকালতি জীবনে হাইকোর্টের এই রকম ডাইনামিক ভূমিকা এটা দেখিনি। 21-এর আগে অবধি মামলা একরকমভাবে হতো, তারপরে চেঞ্জিং সোসাইটির সাথে সাথে আদালত, সাংবিধানিক আদালত কিভাবে চেঞ্জিং নিডসের সাথে, চেঞ্জিং রিকোয়ারমেন্টসের সাথে নিজেকেও ইভলভ করলো, সেটাও দেখার মতো। আমরা সত্যিই বাংলার আপামর জনগণ কৃতজ্ঞ এই মাননীয় ইনস্টিটিউশনটার কাছে। আমি পার্সোনালি কলকাতা হাইকোর্টকে আমার নিজের মা হিসেবে দেখি, আমি খুব গর্ববোধ করি আর কি। তো এই হাইকোর্টের এই ভূমিকার জন্য, যেখানে মানুষ আজও বেঁচে আছে, দাঁড়িয়ে আছে, বহু মানুষ আজও নিঃশ্বাস নিতে পারছে এই মহামান্য কলকাতা উচ্চ ন্যায়ালয়ের জন্য। তার পরবর্তীকালে পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার, এবং এইটাও সকলকে চমকে দেওয়ার যে শিক্ষামন্ত্রী সুপ্রিম কোর্টে গেলেন, তারপর আবার হাইকোর্টে এলো পুরো বিষয়টা, ডিভিশন বেঞ্চ, এবং বিচারপতি কমেন্ট করলেন দেখবেন যেন এসএসকেমে না ঢুকে যেতে পারেন। এই পুরো বিষয়টাও নাটকীয়তায় একটা মোড়। আপনার মনে পড়ে এই সময়টা? না, কারোর বিরুদ্ধে যদি কোনো তদন্ত হয় বা কোনো তদন্ত প্রক্রিয়াতে, আরও স্পেসিফিক্যালি যেখানে কোর্ট মনিটরড কোনো তদন্ত চলছে,
যদি কাউকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়, যেখানে কোর্ট মনিটর করছে একটি তদন্তকে, একটি ইম্পার্শিয়াল ইনভেস্টিগেটিং এজেন্সি যেখানে ইনভেস্টিগেট করছে, তো সেখানে যদি কাউকে ডেকে পাঠানো হয়, তার মামলা করার, অন্য কোর্টে যাওয়া, সেই ডেকে পাঠানোটাকে চ্যালেঞ্জ করার কি আছে? সে যদি কনফিডেন্ট হয়, সে যদি সৎ হয়, তার তো গিয়ে ফেস করা উচিত। তো এইভাবে এই ডেকে পাঠালেই সেই ডেকে পাঠানোটাকে প্রতিহত করার যে প্রয়াস, এটা থেকেই তো অনেক কিছু বোঝা যায়। আর তার থেকেও বড় কথা হচ্ছে, ব্যক্তি করছে এটা একরকমের, আমরা তো দেখছি রাজ্য সরকার বারবার কথায় কথায় ড্রপ অফ আ হ্যাট রাজ্য সরকার অ্যাপিল করছে, ড্রপ অফ আ হ্যাট রাজ্য সরকার সুপ্রিম কোর্ট চলে যাচ্ছে, ড্রপ অফ আ হ্যাট রাজ্য সরকার অ্যাপিল না করে ডাইরেক্টলি সুপ্রিম কোর্ট চলে যাচ্ছে। তো এতে তো কত পয়সা খরচ হচ্ছে, ওখানে তাবড় সমস্ত সুপ্রিম কোর্টের আইনজীবীদেরকে দাঁড় করিয়ে এই মামলাগুলো করা হচ্ছে। আলটিমেটলি পয়সাটা কার? পয়সাটা তো জনগণের পয়সা। তো হ্যাঁ, আস্তে আস্তে দেখতে শুরু করলাম যে কি পাহাড় প্রমাণ দুর্নীতি। তো এই দুর্নীতির ব্যাপারটা হয়তো বাংলার জনগণ আজও জানতো না। এই দুর্নীতিটি যে মানুষের সামনে এসছে, এটিও আমি বলবো সম্পূর্ণভাবে, মানে এর জন্যে, মানে কি বলবো, আমরা ধন্যবাদ জানাই কলকাতা হাইকোর্টকে। কলকাতা হাইকোর্ট আর তার এটি প্রথমে মাননীয়, এখন প্রাক্তন হয়েছেন সদ্য, মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তো উনি প্রথম জিনিসটি ধরেন আর কি। ওটাই না যদি ধরা হতো, আজও হয়তো কেউ জানতে পারতো না যে কি সাংঘাতিক রকমের স্ক্যাম হয়ে আছে আর কি। কেননা এসএসসি থেকে জিনিসটি শুরু হলো। আমি বলেছিলাম একসময় যে এসএসসিটা যদি একটি নদী হয়, তাহলে প্রাইমারিটি হচ্ছে একটি মহাসাগর। তারপরে তো তার থেকে এখন মিউনিসিপ্যাল স্ক্যামও দেখতে পাওয়া যাচ্ছে, যে মিউনিসিপ্যাল স্ক্যামও সবকটাই তো ইন্টারলিঙ্কড। আর আমি বলছি, এই তিনটে স্ক্যাম তো আদালত মনিটর করছে, আদালত ইনভেস্টিগেট করতে বলেছে বলে ইনভেস্টিগেশন চলছে আর কি। আদারওয়াইজ রেশন স্ক্যামটাও চলছে, ইডি করছিল। এখন তো বোধহয় প্রশ্নটা মাননীয় উচ্চ ন্যায়ালয়ের কাছে পেন্ডিং আর কি, যে প্রেডিকেট অফেন্সগুলো সিবিআইয়ের কাছে ট্রান্সফার হবে কিনা। কারণ প্রেডিকেট অফেন্সগুলো, যেটা রেশন স্ক্যামে ইডি যেটা তদন্ত করছে আর কি, সেটা প্রেডিকেট অফেন্সটা রাজ্য পুলিশ ইনভেস্টিগেট করছিল। তো সেই প্রশ্ন এখনও আছে। সেটা বাদ দিলেও আরও বহু দপ্তর আছে যেখানে একই প্র্যাকটিস, একইভাবে এই জিনিস করা হয়েছে আর কি। তো এখানে দুর্নীতির বিভিন্ন প্রলেপ, এখানে দুর্নীতির কোনো অন্ত নেই, কোনো শেষ নেই। আমি বরঞ্চ অবাক হয়ে যাই এটা ভেবে যে, দেখুন, মধ্যবিত্ত বাঙালি পরিবারের মানুষ হয়েছি, এখনও মধ্যবিত্ত। আমরা তো বাঙালিরা চিরকালই, আমাদের বড় হয়ে ওঠা হচ্ছে স্বামী বিবেকানন্দ পড়ে, কথামৃত পড়ে, গীতা পড়ে, আর সিম্পল লিভিং, হাই থিঙ্কিং, এই দেখে। আর আমরা নেতাজি সুভাষচন্দ্র বোসকে দেখে অনুপ্রাণিত আমরা। তো আমরা সেইভাবেই সাধারণভাবে থেকে কিন্তু চিন্তাধারাটা অত্যন্ত উচ্চ মার্গের, সেটা জানতাম আর কি। কিন্তু এখন যেটা দেখছি আর কি, এই যে দুর্নীতিগুলো হয়েছে, আর তাদের যে জীবনযাপন, যারা দুর্নীতি করেছে আর কি, কয়েকজন তাদের মধ্যে যারা জেলে আছেন অলরেডি, মানে কি সাংঘাতিক জীবনযাপন। মানে এই জীবনযাপন বা এই জীবনধারার সাথে বাঙালি হয়তো অভ্যস্ত নয় আর কি। তো এটা সমাজের একটা অদ্ভুত রকমের অবক্ষয়, একটা অদ্ভুত অবক্ষয় শুরু হয়েছে। মানে সমাজ, মানে আমি বলছি আপামর বাঙালির যে সমাজ আর কি, পশ্চিমবঙ্গের যে সমাজ, তো সেই সমাজটার একটা অদ্ভুত অবক্ষয় শুরু হয়েছে। সেই অবক্ষয় থেকে বাঁচানোটা বাংলাকে, আমার মনে হয়, প্রত্যেক বাঙালির একটি কর্তব্য। আপনি বললেন যে প্রত্যেকটা দুর্নীতি ইন্টারলিঙ্ক, এই ইন্টারলিঙ্ক শব্দটা কেন ব্যবহার করলেন, এবং কখন আপনি নিজেও বুঝলেন পুরো নিয়োগ দুর্নীতির সঙ্গে এসএসসি, প্রাইমারি, সকলে বা সবকটা দুর্নীতি একই সূত্রতে বাঁধা? আমার বোঝার কিছু নেই, আমি তো আইনজীবী। আমি তখন কেন্দ্রীয় সরকারের আইনজীবী ছিলাম। সেই অনুযায়ী, মানে সেই মানে হওয়ার দরুন আমাকে হয়তো সিবিআই, কখনো কখনো ইডি, এনআইএ এদের হয়ে অ্যাপিয়ার করতে হয়েছে। বাট যেটা বোঝার, সেটা তো যারা ইনভেস্টিগেট করছেন, যারা তদন্ত করছেন, তারা বুঝেছেন আর কি। কেননা বেশ কিছু ব্যক্তি, এই একই ব্যক্তি আর কি, আপনার বিভিন্ন দুর্নীতির সাথে জড়িত, আর পদ্ধতিটা মোটামুটি একই। তো সেখান থেকেই বোঝা গেছে, সেখান থেকেই মানে বুঝতে, তো এটা একটা বাচ্চা ছেলেও বুঝতে পারবে এটা, যে মানুষ কোনোদিন, মানে হয়তো আমরা তো আইনজীবী ছেড়ে দিন, সাধারণ মানুষ বা স্কুলে যাচ্ছে এরকম ছেলেও বুঝতে পারবে যে কি হচ্ছে, কিভাবে হচ্ছে আর কি। মানে একটা রেস্টুরেন্টে গিয়ে মেনু কার্ড দেখে কেউ যদি বলে হচ্ছে যে 4টে মেনু হচ্ছে এই রেস্টুরেন্টের, বাকি মেনুগুলো বাইরে থেকে আনানো, সেটা তো হতে পারে না। এই দুর্নীতিটা গোটাটাই বলতে পারেন একটা মেনু কার্ডের মতো। এই মেনু কার্ডের মধ্যে বিভিন্ন দপ্তরগুলো হচ্ছে এক একটা মেনু, দুর্নীতিটা হচ্ছে কমন।
বা দুর্নীতিটাকে আপনি মেনু কার্ড বলতে পারেন, আর দপ্তরগুলো হচ্ছে এক একটা মেনু। তো এই এই ব্যাপার আর কি। এবার সব মিলিয়ে যদি সাধারণ মানুষের একটা কত টাকার দুর্নীতি হতে পারে, সব দুর্নীতি মিলে একটা প্রাথমিক ধারণা অন্তত আপনি বুঝতে পেরেছিলেন যখন এদের সঙ্গে কাজ করেছেন ইডি সিবিআই মারফত? না না, এটা তো তদন্ত তো চলছে, এটা তদন্ত সাপেক্ষ। আর যত দিন যাচ্ছে তত তো দুর্নীতি বেরোচ্ছে আরো বেশি করে। আই এম শিওর, মানে আমি যবে থেকে নেই, আর আমি যবে থেকে মানে প্রাইভেট প্র্যাকটিস করছি, তারপরেও তো বেশ কিছুদিন সময় অতিবাহিত হয়েছে। তো নিশ্চয়ই আরো অনেক কিছু তথ্য ওরা পেয়েছেন খুঁজে, কারণ যত দিন যাচ্ছে তত বেশি তো তথ্য সমৃদ্ধ হচ্ছে, বা কত দুর্নীতি হয়েছে সেটা বেরোচ্ছে আর কি। তো প্রচুর, মানে ভাবা যায় না। আপনার আদালতে দাঁড়িয়ে একটা কোর্ট সোনার কেল্লা সম দুর্নীতি, সোনার কেল্লা কেন? না না, সোনার কেল্লা সম বলিনি। মাননীয় বিচারপতি জাস্টিস অমৃতা সিনহা, ওনার ঘরে মামলাটি হচ্ছিল। তো মহামান্য বিচারপতি প্রশ্ন করছিলেন যে এতদিন সময় লাগছে কেন, এত দেরি হচ্ছে কেন। তো তখন এটি ইডিকে প্রশ্ন করা হয়েছিল, আমি সিবিআইকে রিপ্রেজেন্ট করছিলাম। তো ইডির আইনজীবীও তখন তার বক্তব্য রাখছিলেন। তো আমি তখন জাস্ট মাথায় এলো বলে মাননীয় বিচারপতিকে তখন বললাম যে আমার এটা দেখে সোনার কেল্লা সেই কথা মনে পড়ে যাচ্ছে যে প্রদোষ মিত্র যখন যাচ্ছে জয়সলমীরের দিকে, বারমেরের পর থেকে সে রাস্তায় কাঁটা বিছিয়ে বা কাঁচ ভেঙে গাড়ির চাকা পাংচার করে ওদেরকে আটকাবার চেষ্টা করেছিল। বাট শেষ অবধি গন্তব্যে কিন্তু পৌঁছেছিল, সময় হয়তো লেগেছিল, গন্তব্যে হয়তো পৌঁছেছিল। ওই 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 ব্যাপারেই তাই জন্য সোনার কেল্লা বলেছিল। আপনি কি এখনো বিশ্বাস করেন গন্তব্যে পৌঁছাতে পারবে অন্তত কেন্দ্রীয় সংস্থা? অন্তত সাধারণ মানুষের প্রশ্ন এটা। আমি ঈশ্বরে বিশ্বাসী। আমি মনে করি হচ্ছে যে হয়তো অনেক সময় লাগতে পারে, ইনিশিয়ালি হয়তো জয় না হলেও সব শেষে কিন্তু সত্যের জয় হয়। তো আমি সবসময় সত্যমেব জয়তে এই নীতিতে বিশ্বাসী। তো আমি নিশ্চয়ই আশা করছি পৌঁছানো তো উচিত, না পৌঁছানোটা খুব কি বলবো, মানে যদি না পৌঁছাতে পারে অবাক হবো আর। আপনি এক এক সময় বিভিন্ন ক্ষেত্রে আপনার ডিফেন্ড করতে হয়েছে, যখন বিচারপতিরা কেন্দ্রীয় সংস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন যে এত স্লো তদন্ত হচ্ছে কেন, আদালত কি শিখিয়ে দেবে কিভাবে তদন্ত করতে হয়, এরকম বিচারপতিরা বলেছেন। ফলে এইগুলো আপনি কিভাবে দেখেন? না, সিবিআইকে আমি ডিফেন্ড করেছিলাম এই মামলাগুলোতে। সিবিআইয়ের ক্ষেত্রে সেরকম প্রশ্ন খুব একটা আমার মনে হয় না এরকম উঠেছিল বলে আর কি। একবার দুবার হয়তো এরকম কিছু কোয়ারি এসেছিলেন মাননীয় বিচারপতিদের কাছ থেকে, তারপরে আমি তো সেই জায়গাটা এক্সপ্লেন করে দিয়েছিলাম। তবে আরও এগোনো উচিত, আরও তাড়াতাড়ি এগোনো উচিত, কেননা যত তাড়াতাড়ি এগোনো যাবে তত তাড়াতাড়ি এই অন্যায়, এই অপবাদ, এই অপরাধ এগুলোকে ধরা যাবে আর কি। দেখুন, আমাদের সবাইয়ের, আমি আপনাকে ইন্টারভিউ শুরুর আগে যেটা বলছিলাম, আমাদের সবাইয়ের একটা দায়িত্ব আছে এই সমাজের প্রতি। আমার পার্সোনালি যেটা বলছিলাম, আমি সিঙ্গেল মানুষ আর কি, আমার কোনো সন্তানও নেই, আমার পরবর্তী প্রজন্মের কিছু নেই। আমি মনে করি হচ্ছে যে এই পরবর্তী প্রজন্ম বাংলার যেটা, এরাই আমার সন্তান সম। তো একটা প্যাশন, একটা জিল হয়তো তাই জন্য আরও বেশি রকমের কাজ করেছিল যে এই যে পরবর্তী সমাজ যেটা হতে চলেছে, যে লোকগুলো পড়াচ্ছে আজকে বা শেখাচ্ছে যারা ছাত্র তাদেরকে, তারা কিভাবে চাকরি পেয়েছে, তারা চাকরি পেয়েছে এরকম একটা বেআইনিভাবে এরকম দুর্নীতি করে। এবার যদি এরকম দুর্নীতিবাজ শিক্ষক হয়, তারা ছাত্রদেরকে কি শেখাবে? তাই তো ছাত্ররাও জানবে হচ্ছে যে দুর্নীতি জিনিসটা হচ্ছে কমন, দুর্নীতি ছাড়া সমাজে টেকা যাবে না, সমাজে সাফল্য পাওয়া যাবে না কোনোভাবে। তো আমাদের প্রত্যেকের দায়িত্ব আমাদের এই বাংলার সমাজকে বাঁচানো। তো এই লড়াই আমি মনে করি যে কোনো রাইট থিঙ্কিং মানুষ যে বাংলায় বাস করে আর কি, শুধু বাঙালি নয়, প্রত্যেকের, তাদের সন্তানের জন্য যেরকম অন্যদের সন্তানের জন্য, পরবর্তী প্রজন্মটাকে নিজের সন্তান ভেবে এই জিনিসটা করা উচিত, বাঁচানো উচিত এইভাবে। আপনি বারংবার দুর্নীতির প্রসঙ্গ আসছে, আপনি একদম সরাসরি এই বিষয়গুলো জানেন, একদম আদালতে করেছেন, কিন্তু এই দুর্নীতি এই রাজ্যেরই একজন রাজনীতিবিদ একদম সরাসরি খোলা মঞ্চে বারংবার বলেন যদি দুর্নীতি প্রমাণ করা যায় তিনি ফাঁসির মঞ্চে ঝুলে পড়বেন। দুর্নীতি হয়নি, একাধিক মাধ্যম থেকে খবর আসে। এগুলো আপনি কিভাবে দেখেন? এগুলো কতটা আপনাকে ভাবাতো? আমার হাসিটাই যথেষ্ট উত্তরের জন্য, এর বাইরে কি বলবো। আপনি মানে দুর্নীতি হয়েছে তাহলে, মানে যিনি বলেন তিনি মিথ্যে কথা বলছেন? আমি কিভাবে জানবো কে কি বলছে? আমার শুধু হাসি পাচ্ছে শুনে, আর কি বলবো, আমার শুধু হাসি পাচ্ছে। মানে আপনি যখন এগুলো শুনতেন তখন হাসি পেত?
দেখুন, ফার্স্ট অফ অল কেউ যদি বলে যে আমি নিজে আত্মহত্যা করব, এটা এখন একটা মেন্টাল ইনসেনিটির মধ্যে পড়ে আর কি। তো এই আত্মহত্যা করার প্রয়াস করা, এই চিন্তাধারাটাও তো ঠিক নয়। দুর্নীতি হলে দুর্নীতি শাস্তির জন্যে বা বিচারের জন্য তো একটা সিস্টেম আছে, তো সেই সিস্টেমটাই ফলো করা হবে। পার্টিকুলার কারোর জন্য অন্য রকমের সিস্টেম ফলো করতে হবে, তার তো কোনো মানে নেই। তো এই ব্যাপার আর কি। আর যেখানে আদালতের মনিটর ইনভেস্টিগেশনের সমস্ত তদন্তের রিপোর্ট, পিরিয়ডিক রিপোর্ট যেখানে জমা পড়ছে আর কি, আই এম শিওর সব কিছুই আস্তে আস্তে তো বেরিয়ে আসছে, সব কিছুই আস্তে আস্তে বেরিয়ে আসছে। আর কেউ যদি বলে এখন যে একটা হাতির 5টা পা আছে, মানুষ তো দেখবে 4টেই আছে পা আর কি। বারংবার অভিষেক ব্যানার্জি, তার স্ত্রী, এদেরকে ডাকা নিয়ে এবং তার বাবা মা ফ্যামিলিকে জড়ানো নিয়ে রাজনৈতিক তরজা অত্যন্ত গভীরে গিয়ে পৌঁছেছিল। অনেক মানুষ অনেক রকম মন্তব্য করেছেন। আপনার কি মনে হয় এই দুর্নীতি ইস্যুটা রাজনৈতিক কারণে ব্যবহার হয়েছে? অন্তত এদের ডাকাটা আপনি কিভাবে দেখেন? সেই যারা ডেকেছে তারা বলতে পারবে। দেখুন, আমি বেশ কিছু মামলায় ছিলাম, এই মামলাগুলোতে ছিলাম। যখন আর্গু করার, কোর্টের কাছে বুক চিতিয়ে আর্গু করেছি, রাইট, কিছু মামলা জিতেওছি। তো এর বাইরে কিছু বলাটা উচিত হবে না, কারণ আমি তখন রেকর্ডসে কি দেখেছি, কি মেটেরিয়াল দেখেছি, কি আছে কি নেই, সেগুলো তো আমি কেন্দ্রীয় সরকারের ডেপুটি সলিসিটর জেনারেল হিসেবে দেখেছিলাম। সেগুলো নিয়ে এখানে মন্তব্য করা, যেহেতু মানে সেটা আমার মনে হয় হয়তো আমার নীতি অনুযায়ী ঠিক হবে না, প্রোটোকল অনুযায়ী ঠিক হবে না। এটা একদম ঠিক, কিন্তু সাধারণ মানুষের তো একটা প্রশ্ন উঠতেই পারে যে মানে ওনারা বেরিয়ে যে প্রেস কনফারেন্সে কথাগুলো বলেন, ইডি একটা কথাও পায়নি, আমার থেকে কিছু পায় না, বারবার ডেকে হেনস্থা করেন, সাধারণ মানুষের একটা ধারণা তো এত বিরূপ। দেখুন, আমিও তো একজন সাধারণ মানুষ, আমার মনেও প্রশ্ন ওঠে, আমি উত্তরগুলো জানি, তাই জন্য আরো হাসি পায়। এর বাইরে কিছু বলতে পারবো না। মানে না বলেও অনেক কিছু বলছেন, কিন্তু আমার যে কোয়ারিটা থেকে যাচ্ছে যে সত্যি কি ইডি এবং সিবিআইকে পলিটিক্যাল কারণে, অন্তত দুর্নীতির মামলায়, আমি কিন্তু দুর্নীতি সংক্রান্ত বিষয়ে কথা বলছি, তো ফলে দুর্নীতির মামলায় ব্যবহার করা হয়েছে বলে আপনার মনে হয় 1.5-2 বছরে? না, কোর্ট মনিটর ইনভেস্টিগেশন তো এখানে, তো যেখানে কোর্ট মনিটর করছে ইনভেস্টিগেশনকে, সেখানে কি এই প্রশ্ন উঠতে পারে? তাহলে তো মানে আমার মনে হয় আপনার প্রশ্নের দ্বারা আপনি সরাসরি বিচার মাধ্যমকেও প্রশ্ন করছেন আর কি, যেখানে এটা তৃণমূল কংগ্রেসের একাধিক বড় বড় নেতারা প্রেস কনফারেন্স করে এই কথা বলা হচ্ছে। আচ্ছা, না, এখনো অবধি তো কোনো ইনভেস্টিগেশন আটকায়নি। এটা তো বিভিন্নভাবে বিভিন্ন মানুষ বিভিন্ন সময়ে প্রয়াস করেছে, মহামান্য সুপ্রিম কোর্টের কাছে গিয়েও তো বিভিন্নভাবে প্রয়াস করেছে। তো এখনো অবধি ইনভেস্টিগেশনকে তো স্টে করা হয়নি, ইনভেস্টিগেশন তো যেরকম চলা সেরকম চলছিল। আমি ভাবছি যে আরও তাড়াতাড়ি কেন হচ্ছে না, আরও তো স্পিড বাড়ানো উচিত, ইনফ্যাক্ট আরও তাড়াতাড়ি, আরও মানে আরও অনেক কিছু হওয়া উচিত, কেন হচ্ছে না সেগুলো, আমি তো সেটাই আমিও ভাবছি আর কি, কেন আরও এগোচ্ছে না, আরও তো অনেক বেশি এগোনো উচিত। আসলে এখানে যেটা হয় আর কি, স্ট্রেংথটা কম, তো মানে ধরুন অফিসারদের স্ট্রেংথটা কম, এখন সিবিআই ইডি দুটোই স্পেশালাইজড এজেন্সি, তো এরা তো মানে আর কি বলবো, দারোগা ইনভেস্টিগেশনের মতো এরকম ইনভেস্টিগেশন করে না, তো লিমিটেড স্টাফ, লিমিটেড রিসোর্সেস, এই পাহাড় প্রমাণ এরকম একটা সাংঘাতিক রকমের একটা দুর্নীতি, হয়তো সময় লাগবে। আমরা হয়তো প্রত্যেকেই এক্সপেক্ট করছি যে এই মেটেরিয়াল আছে, এতে হয়তো আরও তাড়াতাড়ি কি বলবো মানে দুর্নীতির চূড়াটা অবধি পৌঁছানো যাবে, বাট সময় লাগছে। কেননা দেখুন, তাদেরকেও পদ্ধতি মেনে চলতে হয়, পদ্ধতি মেনে তারপরে এই করে করতে হয়। বিভিন্ন সময়ে চ্যালেঞ্জ করে বিভিন্ন মানে উচ্চতর আদালতে কিছু কিছু সময় স্টে নেওয়া হচ্ছে, করা হচ্ছে। যেরকম প্রাইমারি যেটা চলছে স্ক্যামটা, এটা তো ট্রেলার, মানে 2014 ওই 19 কোটির যেটা আছে, তারপরে যেটা স্টে হয়ে আছে, ওটা হচ্ছে অ্যাকচুয়াল ফিল্ম, তো ওটা তো স্টে হয়ে আছে, মানে আমাদের তো তাই মনে হয় আর কি, মানে এমনি যা শুনি টুরি আর কি। হ্যাঁ, ওই এফআইআরটা তো স্টে হয়ে আছে, ওই যে ওইটা যে যে সিবিআইকে তদন্ত করার অর্ডার হয়েছিল, সেই অর্ডারটা, সেই এন্টায়ার ইনভেস্টিগেশনটাই স্টে করে দেওয়া আছে। তো হয়তো ওই স্টেটাও যদি উঠে যায়, তাহলে হয়তো আরও অনেক কিছু অনেক তাড়াতাড়ি বেরোবে। সুপ্রিম কোর্টে, মহামান্য সুপ্রিম কোর্টের কাছে ওটা স্টে হয়ে আছে,
তো এই মোটামুটি এই নিয়ে চলতে হচ্ছে আমাদেরকে আর কি। আর একটা বিষয় যে একাধিক ব্যক্তিকে যে গ্রেফতার করা হয়েছে, পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্য, বিভিন্ন কিছু, সুবীরেশ ভট্টাচার্য, সাধারণ মানুষ তো এটা ভাবতেই পারেন যে 2 বছরের কাছাকাছি সময় তারা জেলবন্দি আছে, এখনও ইডি এবং সিবিআই কিছু প্রমাণ করতে পারলো না। সেটাই কিছুদিন আগেও দেখলাম তৃণমূলের কংগ্রেস এক মুখপাত্র বিভিন্ন জায়গায় বলেন যে প্রমাণ কোথায়, কি প্রমাণ করতে পারলো? চার্জশিট দিয়ে দিয়ে যাওয়া প্রমাণ কি করবে? এ কি চার্জশিট দিয়ে দিয়েছে এরপরে আবার প্রমাণ? তারা তো তাদের ইনভেস্টিগেশন করে তাদেরকে চার্জশিট করেছে, করে তো এখন আদালতের কাছে চার্জশিট পেশ হয়ে গেছে। এরপরে প্রশ্ন ওঠে কোথা থেকে? অ্যাটলিস্ট এসএসসির কথা বলছি আর কি। প্রাইমারির মনে নেই আমার কটা চার্জশিট পড়েছিল, বাট বেশ কয়েকটা চার্জশিট তো জমা পড়েছিল। তো চার্জশিটেড হয়েছে, তারপরে এই প্রশ্ন ওঠে কোথা থেকে? জানি না, আমাদের খুব হাসি পায়, মানে আমরা আইনজীবী মানুষ তো এই ব্যাপারগুলো হয়তো খুব ইন্ট্রিকেটলি জানি বা বুঝি বলে আপনি যে প্রশ্নগুলো করছেন বা যাদের কথা বলে বলছেন, আমি খুব একটা টিভি দেখার সুযোগ হয় না বা টিভি দেখি না, তো টিভি দেখলে ওই দেখি আর কি, ওই বিভিন্ন ধরুন ওই সে তার শোনা একটু একটু ওই ট্র্যাভেলের এগুলো দেখা আর কি, কারণ এগুলো দেখলে আরও মন খারাপ হয়ে যায়। তো এগুলো থেকে দূরে থাকাটাই ভালো। তো মানে কেন সারাক্ষণই তো এই একটা মানে কর্মক্ষেত্রে তো একটা লড়াই চলছেই। তো জানি না মানে এটা বলছেন মানে এই জিনিস কিভাবে বলা হচ্ছে, চার্জশিট যেখানে ফাইল হয়ে গেছে। চার্জশিট মানে তো হচ্ছে ইনভেস্টিগেশন করে প্রাইমা ফেসি এদের এগেনস্টে অ্যালিগেশনগুলো এস্টাবলিশড, তো তারপরে তো এই প্রশ্ন থাকতে পারে না। শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস। নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফুরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন। বুকিং করুন 9733066075। চার্জশিটের সবকটা চার্জশিটেই পার্থ চট্টোপাধ্যায়কে মাথা হিসাবে দেখানো হয়েছে, কিন্তু আমরা যখন দুর্নীতির এই তদন্তে বিভিন্ন কিছু কোট শুনছিলাম, আসল মাথা চূড়া না না, এটা বোধহয় গুলিয়ে ফেলছেন কোথাও একটা আপনারা। যার নাম করলেন তার নাম এসএসসি চার্জশিটে ছিল, ইফ আই রিমেম্বার কারেক্টলি। এসএসসি চার্জশিটে ছিল। প্রাইমারি এখন তো চলছে, প্রাইমারিতে তো অনেক মানে চলছিল, আমি তখন, এখন কি অবস্থা আমি জানি না। 16ই ফেব্রুয়ারি অবধি 2024 সালের আমি যতটুকু জানি, যতটা মনে আছে, প্রাইমারি তো তদন্ত চলছে, প্রাইমারি মিউনিসিপাল এগুলো তো চলছে। তো আপনার কি মনে হয় মানে এদের সব আসল মাথা মানে ইন্টারলিঙ্ক যদি হয় বিষয়টা একই বিন্দুতে গিয়ে মিলবে? দেখুন, মানি ট্রেল, তো মানি লন্ডারিং হয়েছে, মানি ট্রেল, এই ইকোনমিক অফেন্সেসটা এমন একটা অফেন্স না, এটা এই লিঙ্ক এস্টাবলিশ করতে অনেক সময় লেগে যায়, অনেক সময় আর কি, যে কোথা থেকে টাকা কোথায় গেছে, তারপরে সেখান থেকে কোথায় গিয়ে ঘুরে আবার কোথায় ঢুকেছে। তো আমরা লেম্যান হিসেবে অনেক কিছু বলতে পারি, যেরকম এই সন্দেশখালীর ক্ষেত্রেও তো আমরা শুনছিলাম যে ওখানকার লোকাল লোকজন অনেকে বলছে যে এই যে ক্রিমিনালটা এখন যে যাকে সিবিআই কাস্টাডিতে নিয়েছে, এই ক্রিমিনালটার নাকি 2টো পাসপোর্ট আছে, এগুলো শোনা কথা। এটা 2টো পাসপোর্ট আছে, একটা ভারতীয় পাসপোর্ট আর একটা নাকি ও বাংলাদেশি পাসপোর্ট ইউজ করে। ও নাকি বাংলাদেশি পাসপোর্ট ইউজ করে বাংলাদেশ থেকে পাকিস্তান গেছিলো, পাকিস্তান থেকে ও নাকি আর্মস নিয়ে আবার এখানে ঢুকিয়েছে ইন্ডিয়াতে। কারণ ওখানকার লোকজন যা বলছে যে ও নাকি শুধু ক্রিমিনাল নয়, ও টেররিস্ট। হ্যাঁ, কিন্তু এই যে কথাটা, বা ধরুন এই যে অ্যাট্যাকটা হয়েছে ওখানে ইডি অফিসারদের ওপরে আর এই সেন্ট্রাল ফোর্সেসের ওপরে, এটা করেছে হচ্ছে রোহিঙ্গারা। এবার এই কথাটা বলাটা যত সহজ, এবার যারা অথরিটি তাদের পক্ষে এই জিনিসটাকে প্রমাণ করার জন্য সময় লাগাটা অনেক বেশি লাগবে, কারণ এটা প্রমাণ করার একটা পদ্ধতি আছে, এটা প্রমাণ করার একটা পদ্ধতি আছে। তো মানে সেই এতেই বলছি আর কি, যে মানে সময় লাগছে হয়তো, তাই জন্যই আর কি। এই যদি এতগুলো দুর্নীতি যদি একই ছাতার তলায় আমি রাখি, এর পরিমাণটা তো কয়েকশো কোটি না, আমি মনে করি আমি ইংল্যান্ডে গেছি যখন, বা যখন বস্টনে গেছি, তো ওখানকার সেই মানে গ্র্যান্ড ইউনিভার্সিটিগুলো, মানে অক্সফোর্ড বলুন, ক্যামব্রিজ বলুন, হার্ভার্ড বলুন, ওগুলো দেখে এসেছি। আমার মনে হয় তেমনি এখন পশ্চিমবঙ্গেও বাইরে থেকে লোকজনের আসা উচিত দুর্নীতির ইউনিভার্সিটি কীরকম হয় আর কি, সেটা দেখার জন্যে। মানে এর ডক্টরেট আর কি, এমনভাবে দুর্নীতি করেছে, ডক্টরেট। আমি শুধু ভাবি যে এই চিন্তাধারাগুলোই যদি ভালো দিকে লাগাতো, তাহলে হয়তো আমাদের রাজ্যের আরও কত উন্নতি হতো আর কি। সব ভালো মাথা এই লাগানো হয়েছে। মানে আমি একটা প্রশ্ন যেটা করছিলাম, যদি কয়েকশো কোটি টাকার দুর্নীতি ধরে দেখি সব মিলিয়ে, আরে এই টাকাগুলোই যদি সাধারণ মানুষ পেতো, আমাদের মানুষের এত অভাব থাকতো বলুন তো? 500 টাকা দিয়ে মানুষকে ভুলিয়ে রাখা হয়, মানুষ 500 টাকা মনে করে হচ্ছে জীবনের সব থেকে বড় মূলধন। তো এই টাকাটাই যদি ঠিক মতো ইভেনলি যদি ডিস্ট্রিবিউটেড হতো,
তাহলে কি এই জিনিস হতো বলুন তো? মানে এটা তো হতো না, মানুষ অনেক খুশি থাকতো। আমি যেটা বলতে একদম ঠিক হয়তো বলছেন, এই মানি ট্রেল এই বিষয়গুলো যেটা ইডি তদন্ত করে আর্থিক তছরূপের কয়েকশো কোটি বা কয়েক হাজার কোটি টাকা দুর্নীতি হতে পারে। তো যারা করেছেন তারা এতটাই কি কয়েকশো নয়, আমি আপনাকে অ্যাসিওর করতে পারি কয়েকশো নয়, তার উপরে হবে, কয়েক হাজার হতে পারে মিনিমাম। বাপরে, ভাবতেও পারি না কয়েক হাজারে কতগুলো। না সেটাই যদি ধরুন সমস্ত মানুষের মধ্যে ইকুয়ালি ডিস্ট্রিবিউট করে দেওয়া হতো একটা ভালোভাবে আর কি, হ্যাঁ, তাহলে মানুষের এত অভাব থাকতো না। ওটাই খারাপ লাগে। না আমি বলছি এই যে মানি ট্রেলটা হলো, মানে যে বা যারা করেছেন কয়েক হাজার কোটি টাকার তো অস্তিত্ব রাতারাতি গায়েব হয়ে যেতে পারে না, মানে একটা নির্দিষ্ট সুনিপুণ দক্ষতায় এটা করা হয়েছে। তো ইডির কাজ তো এটাকেই ধরা। মানে আপনার কি মনে হয় এই যে পথ কোথা দিয়ে কোথায় টাকা গেল ইডি সাকসেসফুলি করতে পারছেন বা ধরতে পারছেন? মানে এটা তো 10-5 টাকার বিষয় না, আমি আপনাকে দিলাম আপনি ভুলে গেলেন। ইডি স্পেশালাইজড এজেন্সি, আমার বিশ্বাস, আমার দৃঢ় বিশ্বাস নিশ্চয়ই বার করবেন, নিশ্চয়ই বার করবে। আমি তো সেদিনকে শুনছিলাম যে বোধহয় লাস্ট কোনো রিপোর্ট বোধহয় ফাইল্ড হয়েছে এই সপ্তাহতেই বোধহয়। না তো তাতে তো শুনলাম যে বোধহয় মানে বেশ কিছু জিনিস তো বোধহয় ডিটেক্ট করেছে, কিছু প্রপার্টিও বোধহয় অ্যাটাচ করেছে, করছে, একটু সময় লাগবে। যেটা বললাম আর কি, মানি ট্রেনের তো সময় লাগে, নিশ্চয়ই হয়তো করবে কিছু না কিছু, মানে করছে তো। মানে আপনি যদি দেখেন তো এই নেতা মন্ত্রী আমলা এদেরকে তো ইডিও কাস্টাডিতে নিয়েছে, সিবিআইও নিয়েছে, কিন্তু ইডির অ্যারেস্ট করার এটা বেশি। মানে আপনি যদি দেখেন সংখ্যাটা বেশি তো করেছে, তো করছে না তা তো নয়, করছে না। আর দেখুন আমি মানে বলছি, আমি তো ধরুন এই অনুব্রত মণ্ডলের মামলা, আমি অনুব্রতর মামলায় অ্যাপিয়ার করেছিলাম, করে ওকে ওই একদিনে মামলা ডিসমিস করিয়ে 1 লাখ টাকা কস্ট করিয়ে ওকে তিহারে পাঠিয়েছিলাম। আমি ইডির হয়ে অ্যাপিয়ার করেছিলাম। তো আমি দেখেছি খুব কাছ থেকে যে প্রত্যেকটা ক্ষেত্রে এই মানে অনুব্রত এখানে জেলের মধ্যে সে একদম মানে কি বলবো, মানে রাজার ট্রিটমেন্ট পাচ্ছিল। আর এই মানে এক একটা ছোট্ট ছোট্ট অ্যাঙ্গেলকেও তাকে প্রতিহত করার জন্য যে কত রকমের প্রয়াস করা হয়, তো এটা একটা কি বলবো, একটা হোস্টাইল অ্যাটমসফিয়ার, যেখানে হয়তো এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলোকে কাজ করতে হচ্ছে। ধরুন সিবিআই ইডি তদন্ত করছে, তাদের নামে হঠাৎ করে ফলস কেস করে দিল, এরকম ক্রিমিনাল কেস। তো এগুলো তো হচ্ছে মানে কোর্ট মনিটর ইনভেস্টিগেশন, যেখানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থারা তদন্ত করছে, মেটেরিয়ালস পাচ্ছে, সেখানে রাজ্যর তরফ থেকে একটা সেকশন অফ পুলিশকে ওয়েপনাইজ করে জিনিসটাকে মানে কি বলবো প্রতিহত করার চেষ্টা চলছে। তো এই জিনিস তো ভাবা যায় না, এই জিনিস তো দেখা যায় না। মুখ্যমন্ত্রী জাস্ট মনে হয় 3 দিন আগে বলেছেন যে অভিষেকের সব সম্পত্তি অ্যাটাচ করে নিয়েছে, বউ বাচ্চা নিয়ে খাওয়াবে, কেউ সংসারও আছে। এই অ্যাটাচমেন্টটা কখন করে ইডি, যদি একটু আপনি বলেন? মানে সম্পত্তি অ্যাটাচ সব করে নিয়েছে মুখ্যমন্ত্রী যেখানে বলেছেন, ইডি সে অর্থে অফিসিয়ালি সেটা বলেনি। ইডি প্রাথমিকভাবে বলেছিল 7 কোটি টাকা লিপস অ্যান্ড বাউন্সের অ্যাটাচ করা হয়েছে। আচ্ছা, না আরও বোধহয় কি লাস্ট দিন আমি শুনছিলাম আমার বন্ধু বান্ধবদের কাছ থেকে যে কি কিছু প্রপার্টি অ্যাটাচ করেছে না, কিছু প্রভিশনাল অ্যাটাচমেন্ট হয়েছে না। হ্যাঁ, ওই প্রসিডস অফ ক্রাইম দিয়ে যদি কোনো প্রপার্টি অ্যাকোয়ার করা হয়ে থাকে, মানে আইন যেটা বলছে প্রসিডস অফ ক্রাইমের মাধ্যমে যদি কোনো প্রপার্টি অ্যাকোয়ার করা হয়ে থাকে, তো তখন সেটা তদন্তের স্বার্থে সেগুলোকে অ্যাটাচ করার ক্ষমতা আছে। আন্ডার দ্য পিএমএলএ অ্যাক্ট ইডি সেগুলোকে অ্যাটাচ করতে পারে, যাতে এই প্রসিডস অফ ক্রাইমের দ্বারা অ্যাকোয়ার্ড প্রপার্টিটা আবার পুনরায় বিক্রি করে হস্তান্তর করে আবার অন্য কোথাও না পাঠিয়ে দেওয়া যায় আর কি। প্রসিড অফ ক্রাইম মানে মানে যদি একটু বাংলায় ভেঙে বলেন যে এইটা তো পিএমএলএ মানে মানি লন্ডারিং, প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টের ভাষা আর কি, প্রসিডস অফ ক্রাইম। তো মানে মনে করা হচ্ছে দুর্নীতির ফলে অর্জিত উপার্জন, এরকম ভাবে যদি ভাবি আমি। যদি তাই বাংলা হয় তাহলে তাই, যদি তার বাংলা তাই হয় তাহলে তাই। তো চলছে, এখন দেখা যাক আরো কত তাড়াতাড়ি কতটা এগোয় আর কি। আমরা সব আশা করে বসে আছি যে সত্যটা সামনে আসবে, সত্যের জন্যই আর কি, তো বেঁচে থাকা সত্যের জন্যই, কোনো মিথ্যাকে এস্টাবলিশ করার জন্য না। বিশ্বাস করেন যে আপনার ধারাবাহিক একটা লড়াই ছিল, আপনি যদিও এখন দায়িত্বে নেই, আলাদা ব্যাপার, কিন্তু এই সদ্য দায়িত্ব ছেড়েছেন, আপনি যেভাবে এটা দেখেছেন, আমরা কেন অনেকেই এটা এত কাছ থেকে এই তথ্য নিয়ে ঘাটাছাড়া করেনি। আপনি মনে করেন যারা বলেন এই দুর্নীতি হয়নি সাধারণ মানুষকে, তারপরেও প্রেস কনফারেন্সে শুধু নয় খোলা মঞ্চ থেকে বলেন দুর্নীতি হয়নি, এই হয়নি, ওই হয়নি, এটা সম্পূর্ণ নির্ভুল?
আমি কাল সকালবেলা থেকে ঘুম থেকে উঠবো যখন, কালকে সকাল থেকে উঠে আগে পশ্চিম দিকে তাকিয়ে থাকবো, দেখবো পশ্চিম থেকে সূর্য উঠছে কিনা। আপনার প্রশ্নটা অনেকটা সেরকমই আর কি। সাধারণ মানুষও তো এটা কনফিউজড হয়ে যাচ্ছে। আর বিশেষ করে বিনোদবাবু যে ইডি সিবিআই তৎপরতা যেভাবে ছিল, কোথাও গিয়ে গতিটা কি না, মানুষ কনফিউজ হচ্ছে না। মধ্যিখানে একটা সময় এসেছিল যেখানে আমাদের এই সমাজ তারা ভীষণ কমফোর্টেবল হয়ে গেছিল দুর্নীতির সাথে, যে না ঠিক আছে দুর্নীতি তো থাকবেই, কি আছে দুর্নীতি থাকবে, আমরা আমাদের মাসের শেষে আমাদের ঘরে চাল পেয়ে যাচ্ছি, রেশন পেয়ে যাচ্ছি, 500 টাকা পেয়ে যাচ্ছি, দুর্নীতি যারা করছে করুক না, আমাদের তো এটা চলে আসছে। কিন্তু এখন কিন্তু একটা জাগরণ হচ্ছে, যেটা দেখতে পাচ্ছি এখন কিন্তু মানুষ রাস্তায় বেরিয়ে এসে প্রতিবাদ করতে শুরু করেছে। আপনি যদি আজ থেকে 1 বছর আগেকারও পশ্চিমবঙ্গের আমাদের এই সমাজের অবস্থা ভাবেন আর কি, যেখানে মানুষ মুখ খুলতে ভয় পেত, কথা বলতে ভয় পেত। আর আমার কথা ছাড়ুন, আমি কোনো কিছুতে ভয় পাই না, আমার কিছু হারাবারও নেই। ম্যান হু হ্যাজ গট নাথিং টু লুজ ইজ ভেরি ডেঞ্জারাস। তো আমার 2021-এও কোনো ভয় লাগেনি। আমার বাড়ির সামনে এখানে লোক পাঠিয়েছিল, লোক দাঁড়িয়ে থাকতো যতদিন, মানে আমার হাইকোর্টের সামনে গাড়ি পার্ক করা থাকতো, আমাকে দিনে 6টা-7টা করে ওখানে ট্রাফিক ভঙ্গের কেস দিত। তারপরে একদিন চিঠি লিখলাম যে ভাই 1 ঘন্টার মধ্যে তুমি 4টে কেস কীভাবে দাও? তখন আমি ফোন করে বলছে পুলিশ আর উকিল তো বন্ধু। আর না, কোনো বন্ধু নয় তো, না মিটিয়ে নিন, ভুল হয়ে গেছে। তো এরকমভাবে মানুষকে তো বিভিন্নভাবে করা আর কি। বা রাস্তায় যেখানে দেখতাম আমার গাড়ি দাঁড় করিয়ে সাইড করুন, সার্চ করবো। আমি তখনও উকিলের ড্রেস, আমি বলছি আমি কাজ করে ফিরছি কোর্ট থেকে, না সাইড করুন, এ করবো। তো হ্যারাসমেন্ট তো প্রচুর হয়েছে 2021-এ অ্যাসেম্বলি ইলেকশনের রেজাল্টসের পর থেকে। বাড়ির সামনে লোকজন ঘুরতো, এ করতো। তো সে ছেড়ে দিন, আমি কোনোদিনই ভয় পাই না। আমার মরারও ভয় নেই, কোনো কিছুরও ভয় নেই। হ্যাঁ, যা করার করে নিক। আমার হচ্ছে চিন্তাধারা এটা আর কি। তো কিন্তু বাংলার সাধারণ মানুষও দেখছি এখন অনেক বেশি কিন্তু ভসিফেরাস হয়েছে, তারা প্রতিবাদ করছে বাইরে বেরিয়ে এসে। আপনি দেখবেন, আমি দেখছিলাম অনেক দিন আগে, খবরে দেখেছিলাম এই ক্রিমিনালগুলোকে, মানে যারা এই কাস্টাডিতে আছে, সেগুলোকে যখন আপনার এই কোর্টে প্রডিউস করা হয়, আপনি দেখবেন ওখানে সাধারণ জনগণও কিন্তু আপনি দেখবেন দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখান থেকে প্রতিবাদ করে করে বলে যে ওই যে চোর যাচ্ছে, চোরকে নিয়ে যাওয়া হচ্ছে। তো এটাই হয়তো আস্তে আস্তে এই জাগরণটা হচ্ছে। তো এই বাংলার সমাজ তো মানে কি বলবো, দেখুন নেতাজি, ঠাকুর রামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ, এনারা হচ্ছেন আমাদের ঐতিহ্য। কিন্তু শুধু এই ঐতিহ্যকে ধরে বেঁচে থাকলেই হবে না। আজকে আমাদেরকে মনে করতে হবে যে বাঙালি জাতির অবক্ষয় কোথায় চলে এসছে। আমার এই কাজের সুবাদে আমি যেটা দেখেছি, ধরুন আইএএস যারা আছেন আর কি, আমি তো বহু আইএএসের সাথে ইন্টারঅ্যাক্ট করেছি, বেশিরভাগই হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ উড়িষ্যার মানুষ সমস্ত। আইপিএস যারা আছেন আমি দেখেছি হচ্ছে, আইপিএস যারা আছেন বেশিরভাগই হচ্ছেন আপনার নয় দক্ষিণ ভারতের, নইলে বিহারের। অথচ আমি বাঙালি, আমি যখন ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যাই, আমি দেখছি হচ্ছে যে কোনো হোটেলে থাকছি, সে হোটেলের ওয়েটার, বয়, কুক যারা রান্না করছে সব হচ্ছে বাঙালি। তারা আমার সাথে গল্প করে, হয়তো বিকেলবেলা আমি একটু আড্ডাবাজ টাইপের একটু গল্প করি সময় থাকলে, তো ওদের সাথে গল্প টল্প করছি। বলছে বর্ধমানের ছেলে কেউ, হ্যাঁ কালনার ছেলে। তো বলছে স্যার আমাদের যুব সমাজটা পুরোটাই আজকে বাইরে এই হোটেলে হোটেলে এ করে বেড়াচ্ছে। তো আমরা আজকে একটা, মানে আমাদের বাঙালিদের অবক্ষয় এমন একটা জায়গায় চলে গেছে, আমরা এই অড জবস করতে পরিচিত হয়ে গেছি সারা ভারতবর্ষে। মানে আমি যখন ধরুন অনেক আগেও বাংলাদেশে বেড়াতে যেতাম আর কি, তো ওখানে আমি দেখতাম বিশেষ করে বাংলাদেশের বিভিন্ন হোটেলসে হিন্দু বাঙালিদেরকে স্পেশালি, মানে তাদের ঠিক যে অবস্থাটা ছিল, আমাদের পশ্চিমবঙ্গের বাঙালিদের আজকে সেই অবস্থা হয়ে দাঁড়িয়েছে। কেননা মানে আমরা না ওই চিন্তাধারাটা আমাদের এতটাই হয়তো এখন চিন্তা শক্তিটা বা চিন্তাধারাটা হ্রাস পেয়ে গেছে। আর এই আমাদের এখানে রাজ্য সরকার এমনভাবে হয়তো চিন্তা করতে মানুষকে ভুলিয়ে দিয়েছে যে মানুষের কাছে আজকে অড জবস নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। তো এই জায়গাটাকে ঘোরাতে হবে, এটাই হচ্ছে যুদ্ধ। তো এই রিফর্মসটা আনতে হবে আমাদেরকে। আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস, শ্রীরামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ, রাজা রামমোহন রায়, রবীন্দ্রনাথ ঠাকুর, এনারা যেরকম ছিলেন, এনাদেরকে ঐতিহ্য ধরে রেখে সেই ইতিহাসে আটকে থাকলে হবে না, আমাদেরকে এগিয়ে চলতে হবে। আপামর বাঙালি জাতিকে আবার আপলিফ্ট করতে হবে। তো এটাই আজকের দিনে সবথেকে বড় চ্যালেঞ্জ, যেখানে মানুষকে প্রতিবাদ করতে শেখাতে হবে অন্যায়ের বিরুদ্ধে, আর মানুষের চিন্তা শক্তি বাড়াতে হবে যে না, চুরি করে সফল হওয়া যায় না, পড়াশুনো করে, কষ্ট করে,
তারপরে সাফল্যের চূড়ায় পৌঁছানো যায়। এই চিন্তাধারাটা আনতে হবে, এটাই আজকের দিনে সব থেকে বড় আমি মনে করি যুদ্ধ। দার্জিলিংয়ে চা বাগান ঘেরা কমলালেবুর গ্রাম সৌরিনীতে এবং দাওয়াইপানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডাহাট হোমস্টে বুক করুন 9836499678 নম্বরে। আপনি যুদ্ধের কথা বললেন, নিঃসন্দেহে আপনি আদালতে যুদ্ধ করেছেন, কিন্তু দুই বিচারপতিকে নিয়ে অনেক বেশি আলোচনা হয়, সাধারণ মানুষের মধ্যে অনেক বেশি জানার চেষ্টা, তার পর্যবেক্ষণ নিয়ে আলোচনা হয়। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি অমৃতা সিনহা, তারা এই দুর্নীতি দমনে ঠিক কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন বলে আপনার মনে হয়? না করছেন তো, মানে ডেফিনেটলি করেছেন। অনারেবল জাস্টিস গাঙ্গুলি যদি এই দুর্নীতিটিকে পয়েন্ট আউট না করতেন তাহলে এই দুর্নীতি কোনোদিন ডিটেক্টেড হতো না। আমি শুরুতেই যেটা বললাম আর কি, মানে উনি পয়েন্ট আউট করেছেন। আর এখন তো বর্তমানে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী তো এই মামলাগুলি, মানে প্রাইমারি মামলাগুলি অনারেবল জাস্টিস সিনহার কাছে আছে। উনিও তো যেভাবে দেখছি, মানে যেরকম কারেজ নিয়ে উনি এগিয়ে চলছেন আর কি, মানে মনিটর করছেন। এই মনিটরটা করতে কি হয়, সুপ্রিম কোর্টের আইনই আছে, বলে হচ্ছে যেখানে কোর্ট মনিটর করছে সেখানে পাবলিকের কনফিডেন্সটা আরও বেশি রকমের বেড়ে যায়, যে কোনো রকমের ইনফ্লুয়েন্স বা কোনো কিছু কাজ করবে না, কারণ সাক্ষাৎ কোর্ট নিজে মনিটর করছে। তো ভালো, মানুষের বিশ্বাস তো আরও বাড়ছে, মানুষের ভরসা আরও বাড়ছে। আমরা সবাই চাইছি যাতে একটু তাড়াতাড়ি সময়ের সাথে কনক্লুশনটায় পৌঁছানো যায়। না, এদের পর্যবেক্ষণ নিয়েও সুপ্রিম কোর্টে মামলা হয়েছে, বলা হয়েছে এদের পর্যবেক্ষণ সিবিআই এবং ইডিকে প্রভাবিত করতে পারে, এই ধরনের কিছু কথাবার্তা বলা হয়েছিল। ফলে আপনার মনে হয় ইডি সিবিআইকে এত কাছ থেকে আপনি দেখেছেন, কোর্টের পর্যবেক্ষণ অন্তত কোনো ব্যক্তি সম্পর্কে পর্যবেক্ষণ ইডি সিবিআইকে প্রভাবিত করে? অনেক কিছু নতুন নতুন দেখছি, সেগুলো তো অর্ডার হয়নি এখনো, যে মামলাগুলির কথা বলছেন আর কি। অর্ডার হলে আপনার মনে হয় অন্য রকমের কিছু বলা যেত, অর্ডার তো নেই কিছু। মানে যেহেতু বিচারাধীন বলে আপনিও বিচারাধীন বিষয় তো বলা উচিত হবে না। আপনার ধারণা আমি জিজ্ঞাসা করছি, আপনার ব্যক্তিগতভাবে কিভাবে মনে হয় যে এটা কি আদৌ সম্ভব? মানে বিচারপতিরা যেন বেশি কথা না বলেন, তার জন্য একটা সুপ্রিম কোর্টে মামলা করা হয়েছে। বিচার ব্যবস্থা আর হিন্দি সিনেমার মধ্যে অনেক তফাৎ আছে। মানে আমরা যদি আমাদের বর্তমান যে বিচার পদ্ধতি বা প্রক্রিয়া আছে সেটিকে যদি আমরা ওই দামিনী সিনেমার সানি দেওয়েল আর অমরিশ পুরীর ওই আদালতের মধ্যে আর্গুমেন্টটাকে দেখে ভাবি যে ওইরকমভাবেই হয়, আমরা খুব ভুল করছি। বাস্তবে আসতে হবে, মানুষকে আরও বাস্তববাদী হতে হবে, চিন্তাধারাটাও সেরকম বাস্তববাদীর সাথে যাতে খাপ খায় সেরকম করতে হবে। তো এই ব্যাপার। আপনি বিশ্বাস করেন না মানে এতদিন লড়াই করার পর আদালতের দ্বারা এই দুর্নীতির আসল মাথা ধরা পড়বে? আদালতই তো বার করেছে, আদালতের জন্যই তো এই দুর্নীতি বেরিয়েছে। আদালত না ধরলে এই দুর্নীতি কে জানতো? তো যেটা হচ্ছে তো আদালতের জন্যই হচ্ছে, যা পেয়েছি আমরা আদালতের জন্যই পেয়েছি। অ্যান্ড হ্যাটস অফ টু দি অনারেবল হাইকোর্ট অ্যাট ক্যালকাটা, যেটি আমার কাছে আমার মাতৃসমা। আপনার মনে হয় দুর্নীতির আসল মাথা, এটা সাধারণ মানুষের একটা প্রশ্ন, যে আপনি কতটা হোপফুল যে এই দুর্নীতির আসল মাথা ধরা পড়ে? মানুষের জানার অধিকার আছে। আমি যেটা বললাম, আমিও সাধারণ মানুষ, তারাও যতটা হোপফুল আমিও হোপফুল ততটা। বিশ্বাস করেন? অবশ্যই বিশ্বাস করি, আমি ঈশ্বরে বিশ্বাসী, যেটা বললাম। আমি এটা বিশ্বাস করি যে সত্যের জয় হবেই সবশেষে। ইডি সিবিআই মারফত হবে সেটা ইডি সিবিআই বলতে পারবে, আমি কিভাবে বলবো বলুন? না, আপনি এই স্ট্রাকচারটাকে দেখেছেন, আপনি এদের কর্মপদ্ধতি জানেন। আমি জ্যোতির্বিদ্যা জানি না আর কি, জানলে গুণে বলে দিতাম আর কি। মানে আপনি ডাউটফুল? না ডাউটফুল না, আমি কি কতদিনে বেরোবে সেটা কিভাবে বলবো, মানে কোনো না কোনো দিন বেরোবে, এরা সলভ আউট করতে পারবে আপনার মনে হয়? হ্যাঁ, সলভ আউটের অনেকটা তো এগিয়ে গেছে, অনেকটা এগিয়ে গেছে বিভিন্ন রকমভাবে, যেটা বললাম প্রতিহত করার চেষ্টা হচ্ছে, বাট সত্যি সামনে আসবে। ইডিসিবিআই সাকসেস পাবে, সত্যি সামনে আসবে। আমি আশাবাদী। আর এটা ওই হিন্দি সিনেমার মতো আশাবাদী নয় যে ও জিন্দেগি হি কেয়া জিসমে কোই নামুমকিন সপনা না হো। প্রকৃতভাবে আশাবাদী আর কি, যে সত্যির শক্তি মানুষ বুঝতে পারবে, যে সচ্চাই কা তাকাত যাকে বলে হিন্দিতে, কতটা। অবশ্যই অসংখ্য ধন্যবাদ। পরিষ্কারভাবে তিনি বললেন, অত্যন্ত আশাবাদী। আমার মনে হয় এই সাক্ষাৎকার যারা দেখলেন, ইন্টারভিউ যারা দেখলেন, তারাও দিনের শেষে আশাবাদী হবেন। ইডি সিবিআই এই পুরো তদন্ত প্রক্রিয়া নিয়ে অনেক হতাশা সাধারণ মানুষের মনে ছিল, না আমার মনে হয় বিল্লদলবাবু যেভাবে এক্সপ্লেন করলেন, সব মানুষই হয়তো দিনের শেষে হোপফুল, আশাবাদী হবেন। আর যারা ভাবছেন হিন্দি সিনেমার সঙ্গে আদালত একই বিন্দুতে মিলিয়ে ফেলবেন, তারা হয়তো কোথাও গিয়ে ভুল ভাবছেন। এটাই বিল্লদলবাবু হয়তো প্রচ্ছন্ন তাদের উদ্দেশ্য বার্তা দিলেন।
অসংখ্য ধন্যবাদ স্যার। ধন্যবাদ আপনাদের কমেন্টে জানাবেন আপনারা কী ভাবছেন। ধন্যবাদ।